নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। মাঠে যে মাটিগুলো কাঁড়ি করা ছিল সেগুলো গোটা মাঠে ভালো করে বিছিয়ে দেওয়া হয়েছে। এবার গোটা মাঠটাতে যাতে সমান পরিমাণে মাটি থাকে সেই জন্যে এই ট্রাক্টরটা দিয়ে এগুলো সমান করে দেওয়া হচ্ছে। এদেরকে এখানে এই যন্ত্রগুলো নিয়ে কাজ করতে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমি যখন আমার কলেজে ছিলাম তখন আমি এই সবগুলো নিয়ে কাজ করতাম। আমার সেকেন্ড ইয়ারে ডাম্পি লেভেলের কাজ ছিল। যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা এটা সম্পর্কে খুবই ভালো জানতে পারবে। এটা দেখে যে আমার এত ভালো লাগছিল তা আমি কি বলবো। কত পুরনো দিনের স্মৃতি আমার যে মনে পড়ে গেল তা আর আমি বলে বোঝাতে পারবো না। ডাম্পি লেভেল এই কারণে প্রয়োজন হয় এটা দেখার জন্য যে একটা জায়গা পুরোটা সমান রয়েছে কিনা, কোথাও উঁচু বা কোথাও নিচু আছে কিনা সেটা এই যন্ত্রের সাহায্যে একদম পারফেক্ট জানা। একটা লম্বা স্ট্যান্ড একজন নিয়ে দাঁড়িয়ে থাকে আর অন্যজন ওই যন্ত্রের সাহায্যে ওটা দেখতে থাকে। তারপরে ক্যালকুলেশনের মাধ্যমে বোঝা যায় এটা সমান রয়েছে না অসমান রয়েছে। একটা গাছের যে কত প্রয়োজনীয়তা তা এই রৌদ্রের মাঝখানে কুকুরগুলোকে দেখলেই বোঝা যায়। দেখুন কেমন গাছের ছায়াতে সবাই মিলে শুয়ে রয়েছে ওখানে। পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে নিয়ে আসুন ফিরি আজকের রান্নাতে। আমার বাবা মা এখানে রয়েছে আর এই রেসিপিটার আগে আমি একবার করেছিলাম, খুবই সুন্দর খেতে লেগেছিল। তাই বাবা মাকে করে খাওয়ানোর খুব ইচ্ছা ছিল, তাই আজকের এটা আমি আবার করছি। আমি এখানে বাড়ির কলমি শাক 2 আঁটি পরিমাণে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়েছি ছোট ছোট করে কাটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 2টো। আর তারপরে আমি পরিমাণ মতো বেসন দিয়ে ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি এগুলোকে বল আকারে করে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। বাজারের কলমি শাকে প্রচুর পরিমাণে সার দেওয়ার জন্য এটাতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই আপনারা ঠিকমতো পরিমাণটা দেখে নেবেন। এই রান্নাটা আমি 6 জনের মতো করে করছি। আপনারা পরিমাণ অনুযায়ী আর কতজন খাবে সেই অনুযায়ী রেশিওগুলো একটু চেঞ্জ করে নেবেন। এগুলোকে খুব অল্প আঁচে এদিক ওদিক করে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখন এটা হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন আমি এগুলো আস্তে আস্তে তুলে নেব। ভেতো বাঙালির কাছে এই রেসিপিটা হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ এটা হালকা টক প্রকারের হয়ে থাকে। কলমি শাকের এই পকোড়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। মুখের স্বাদ পরিবর্তন করার জন্য আমি অন্যরকম কিছু খাবো এই খোঁজ করতে গিয়ে এই রেসিপিটা আমি পেয়েছিলাম। আর এটা আমি বাড়িতে যখন করেছিলাম প্রথমবার তখন খুবই ভালো লেগেছিল। তাই আমার মা বাবা এলে এটা আমি খাওয়ানোর জন্য এটা দ্বিতীয়বার রান্না করছি। এটা দেখতে দেখতে আমার দ্বিতীয়বারের পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এগুলোও আমি এবার এক এক করে তুলে নেব। এগুলো যদি আপনি এরকম ভাবেও খেতে চান খেতে পারেন, এটা কিন্তু সেটা এইভাবেও দারুণ সুন্দর খেতে লাগে। এবার আসি রান্নার দ্বিতীয় পর্যায়ে। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো বেসন নিয়েছি ও ঠিক সেম কাপের 1 কাপ নিয়েছি টক দই। এবার এটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাতে হবে যাতে এর ভিতরে কোনো গুটি আকারের কিছু না থাকে। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর যখন দেখছি আর এতে আর একদমই লাম্পস নেই, সেখানে আমি 1 কাপ ও আরও হাফ কাপ জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে আবারও ফেটিয়ে নেব। এবার এই গোটা মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে এটা পরে ফেটে যেতে পারে যেহেতু এটাতে টক দই দেওয়া রয়েছে। তারপর তেল গরম করে সেখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি জিরে, আর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষে, তারপর 2টো শুকনো লঙ্কা ও 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আমি। তারপরে দিয়েছি 4টে টুকরো মতো থেতো করা রসুন ও আমি দিয়ে দিয়েছি কিছু কারি পাতা। এটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। বেসন, টক দই ও জলের যে ঘোলটা আমি তৈরি করেছিলাম এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে এটা একটু ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি।
আর অন্যদিকে ওই একই পাত্রে আমি 1 চামচ পরিমাণ মতো হলুদ দিয়েছি, আর সেটাতে অল্প জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমি এবার এখানে দিয়ে দেব। এখন এটা এবার 20-25 মিনিট ধরে রান্না হতে দিতে হবে অল্প আঁচে। যেহেতু বেসন রয়েছে সেহেতু এটা থকথকে হয়ে যেতে পারে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যখনই থকথকে হয়ে যাবে বলে আপনার মনে হবে তখনই অল্প পরিমাণে জল দেবেন ও বারবার নাড়তে থাকবেন, তাহলেই হয়ে যাবে জিনিসটা। বারবার এটাকে নাড়িয়ে দেওয়ার প্রয়োজন, তা না হলে এর নিচটা লেগে যেতে পারে, তাহলে তখন রান্নাটা ভালো লাগবে না খেতে। 20-25 মিনিট পর আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার এখানে আমি ওই পকোড়াগুলো এবার এটার মধ্যে আমি দিয়ে দেব। আর এই পকোড়াগুলো দিয়ে দেওয়ার পরে আমি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু পকোড়াতে লবণ আছে তাই লবণটা এখানে ঠিক মাপ বুঝে দিতে হবে। এবার এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াতে থাকবো এবং এটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। যেহেতু আমি বাঙালি সেহেতু এই টক ভাবটা কিছুটা কম করার জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে রান্না হতে দেব। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আবার সেটা নাও দিতে পারেন। অন্যদিকে আমি আরেকটা পাত্রে ঘি গরম করে নিয়েছি, সেটাতে দিয়েছি একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা। এবার এটা আমি এই রান্নাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যাবে আমাদের কারি পকোড়া। প্লেন রাইস বা জিরা রাইস দুটোর সাথেই এটা খুবই ভালো যায়। আপনারা যেটা চাইবেন সেটা দিয়ে এটা ট্রাই করতে পারেন। বাঙালির হাতে এই অবাঙালি রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।